ছাত্রছাত্রীরা ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেলে। তো আজকে তুহিন চ্যানেলে কি বিষয় নিয়ে আলোচনা করবো না সেটা তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো। 2022 সালে 2022 আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের হায়ার সেকেন্ডারি পরীক্ষায় কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থেকে ঠিক যেরকম প্রবলেম এসেছিল ঠিক সেই রকম প্রবলেমই এই 2024 হায়ার সেকেন্ডারি পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। এবং সেই 2022 এর যে প্রবলেমগুলো দিয়েছিল সেই প্রবলেমের সলিউশন নিয়ে আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তো শুরুতে একটা কথা বলে রাখি, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা তারা দেখবে এই তুহিন চ্যানেল লার্ন কমার্স আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 ক্লাস 12 এর সিলেবাসটা অল্প অল্প করে যা আলোচনা করা হচ্ছে আগামী দিনেও হবে। এবং আগামী দিনে আমি কি বিষয় নিয়ে আলোচনা করবো অলরেডি বিভিন্ন ভিডিওতে বলে দিয়েছি। এবং যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা তারা দেখবে এই তুহিন চ্যানেল লার্ন কমার্সে এই 2024 এর উপর কমার্সের এই 4টে সাবজেক্টের উপর ডেসক্রিপটিভ এবং এসিকিউ প্রশ্নের সাজেশনের ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি। যারা এখনো দেখে উঠতে পারোনি অবশ্যই সেই সব সাজেশনের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নিও। এবং যারা ফার্স্ট টাইম দেখছো তারা দেখবে এই ইনকাম ফ্রম হাউস প্রপার্টির উপরে আমাদের কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের পোর্শনে ইনকাম ফ্রম হাউস প্রপার্টির উপরে অলরেডি 13টা ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে। ফলে প্রত্যেকটা ভিডিও একদম শুরু ইন্ট্রোডাকশন থেকে শুরু করে আমি বিভিন্ন বইয়ের সলিউশন করে দিয়েছি আমি প্রবলেমের। সেই প্রত্যেকটা ভিডিও খুব ভালো করে দেখো। এবং আজকের এই ভিডিওতে 2022 যে প্রবলেমগুলো এসেছিল, একটা 4 নম্বরের জন্য যে প্রবলেমটা এসেছিল শুধুমাত্র গ্রস অ্যানুয়াল ভ্যালু বার করতে দিয়েছিল, এবং আরেকটা প্রবলেম যে এসেছিল 10 নম্বরের জন্য, সেই 10 নম্বরের প্রবলেমটাও সাথেও কিন্তু আরেকটা অরের প্রশ্ন প্রবলেম এসেছিল। সেই বিষয় কেন সেরকম ভাবে এসেছিল, এই 2024 এর ক্ষেত্রে কিরকম আসবে সেই বিষয়ে আমি একটু পরে তোমাদের জানিয়ে দিচ্ছি। তো আমি যেটা করব আজকের ওই 4 মার্কসের যেটা গ্রস অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেশন করতে দিয়েছে সেই প্রবলেমটা এবং 10 নম্বরের একটা ফার্স্ট যে প্রবলেমটা দেওয়া আছে সেই প্রবলেমের সলিউশনটা আমি আজকের এই ভিডিওতে দুটো প্রবলেমের সলিউশন করে দেখাবো। এবং প্রত্যেকটা স্টেপ অঙ্কটা করার সময় কোথায় কি আছে, যদি 2024 এর প্রশ্নপত্রে যদি ওই জায়গাটাই এরকম থাকে তাহলে তোমরা কি করবে এই ডিটেইলসটা আমি আলোচনা করে দেবো। মানে 4 নম্বরের গ্রস অ্যানুয়াল ভ্যালু বা নেট অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেশন করার জন্য ছোট একটা হাউস প্রপার্টির অঙ্কের ক্ষেত্রে, এবং যেটা 10 মার্কসের বড় করে হাউস প্রপার্টির অঙ্ক থাকবে সেই দুটোর ক্ষেত্রেই আমি আলোচনা করে দেবো। প্রত্যেকটা স্টেপ খুব ভালো করে বোঝার চেষ্টা করো এবং এইভাবে তোমরা পরীক্ষার খাতায় করে আসবে এবং এই স্টেপগুলো যেন একটু ভুল না হয়। তাহলে চলো 2022 এই আমার কাছে কোশ্চেন পেপারটা আছে। এই কোশ্চেন পেপারটা একটু হলুদ রঙের কোশ্চেন পেপার, পার্ট এ বলে তোমরা থাম্বনেলে দেখতে পারবে। হ্যাঁ, সেই 2022 আমাদের কিন্তু পার্ট এ পার্ট বি বলে আলাদা দুটো প্রশ্নপত্র দিত। পার্ট এর মধ্যে আমাদের ডেসক্রিপটিভ প্রশ্নটা থাকতো এবং পার্ট বি এর মধ্যে আমাদের এসিকিউ এবং এমসিকিউ প্রশ্নগুলো থাকতো। তো 2023 সাল থেকে যেটা হয়েছে, একটা প্রশ্নপত্রে কাউন্সিলে সেটাকে তুলে নিয়ে একটা প্রশ্নপত্রের মধ্যেই আমার এমসিকিউ এসিকিউ এবং ডেসক্রিপটিভ থাকে। তোমাদের ক্ষেত্রে তোমরা তাই পাবে। তোমাদের এই প্রশ্নপত্রের উপরে পার্ট এ পার্ট বি বলে এইভাবে আলাদা করে দুটো প্রশ্ন থাকবে না। একটা কোশ্চেন পেপারের মধ্যে এমসিকিউ থাকবে, এসিকিউ থাকবে, তারপর ডেসক্রিপটিভ থাকবে কস্টিং এন্ড ট্যাক্সেশন পেপারে, এবং সেটা 3টে ল্যাঙ্গুয়েজের মধ্যেই থাকবে। প্রথমে বেঙ্গলি থাকবে, তারপরে ইংলিশ ভার্সনে থাকবে এবং তারপরে হিন্দি ভার্সনে থাকবে। সেসব নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। তোমরা যার যেটাতে পছন্দ হয়, যে ল্যাঙ্গুয়েজে স্বচ্ছন্দ বোধ করবে সেই ল্যাঙ্গুয়েজে তোমরা সেই প্রশ্নটা তোমরা হায়ার সেকেন্ডারি প্রশ্নপত্রে সেইভাবে তোমরা পেয়ে যাবে। যেটা মেন প্রবলেমটা কি ছিল, প্রবলেমটা কিভাবে এসেছিল, প্রবলেমটা কোথায় কি আছে, প্রত্যেকটা স্টেপ কি থাকলে কি করব না, কোনটা থাকলে কোনটাই বসাবো, আমি আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। এই ধরনেরই সাম তোমাদের মানে হাউস প্রপার্টি থেকে প্রবলেম তোমাদের করতে দেবে 2024 এর ক্ষেত্রে, এবং এক্সট্রা কি আরো অ্যাড করতে পারে সেটাও আমি আজকের এই ভিডিওতে তোমাদের বলে দেবো। ফলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত এন্ড পর্যন্ত তোমরা একদম ভালো করে দেখবে, তাহলে হাউস প্রপার্টি নিয়ে আর কোনো ডাউট থাকবে না। এই হাউস প্রপার্টি থেকে 14 এর মধ্যে 14 মার্কসই তোমরা পেয়ে যাবে। তাহলে চলো, এই হচ্ছে কোশ্চেন পেপার। তোমাদের কাছে অনেকের যদি নতুন বই হয়, নতুন বই একদম শেষের দিকে তোমরা কোশ্চেন পেপারটা পেয়ে যাবে, মানে 2022 এর কোশ্চেন পেপারটা পেয়ে যাবে। আর যারা বছরের শুরুতেই বলে দিয়েছিলাম যেসব সিনিয়র দাদাদিরা যারা পরীক্ষা দিয়েছে বিগত বছরে, তাদের কাছ থেকে প্রশ্নপত্রটা জোগাড় করে নেবে। যদিও 2020 ম্যাক্সিমাম তোমাদের কাছে 2022 এর কোশ্চেন পেপারটা তোমাদের বইয়ের শেষের দিকে থাকতে পারে। ফলে তোমরা আমার এই ভিডিওটা চলাকালীন খুব ভালো করে প্রশ্নপত্রটা খুলে নাও, না হলে আমি প্রশ্নপত্রটা আমি অঙ্ক চলাকালীন আমি প্রশ্নপত্রটা একবার করে পড়ে নিচ্ছি। তাহলে এই হচ্ছে ট্যাক্স। প্রথমে এই 2022 এর ক্ষেত্রে
প্রথমে পার্ট এ বলে বাংলাতে কস্টিং পোর্শন দিয়েছে এবং তারপরে ট্যাক্সেশন পোর্শন দিয়েছে, ঠিক এইভাবেই থাকবে। প্রথমে কস্টিং পোর্শন থাকবে, তারপরে ট্যাক্সেশন পোর্শন থাকবে। তো ট্যাক্সেশন পোর্শনের মধ্যে ইংলিশ ভার্সনে যদি আমি চলে যাই, ইংলিশ ভার্সনে গিয়ে আমি দেখব 4 মানে 4 নম্বরের দাগের যে 3টে প্রশ্নের উত্তর লিখতে হবে, 3টে প্রশ্নের উত্তর লিখতে হবে 4 নম্বর করে। সেই 3 4 12 এবং 10 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে একটা, যেটা 5-এর দাগে এসেছিল। এবং 10 নম্বরের যে হাউস প্রপার্টিটা তোমাদের এখানে বলে রাখি, 10 নম্বরের যে তোমাদের হাউস প্রপার্টির প্রশ্নটা থাকবে, সেই প্রশ্নের সাথে এই 2022 সালে আরেকটা লেন্দি বড় অঙ্ক তোমাদের মানে অপশানে এসেছিল। তোমরা দেখবে যে যাদের কাছে প্রশ্নপত্রটা আছে তারা দেখবে একটা 5 নম্বরের 10 নম্বরের হাউস প্রপার্টির সাথে 5 নম্বরের দাগে 10 নম্বরের হাউস প্রপার্টির সাথে অঙ্কের অর এসেছিল। তার প্রধান কারণটা হচ্ছে 2022-তে আমাদের ইনকাম ফ্রম আদার সোর্সেস এই চ্যাপ্টারটা এক্সক্লুড করা ছিল, মানে সিলেবাসের বাইরে রেখেছিল। যেহেতু কোভিড সিচুয়েশনটা যেহেতু শেষ হওয়ার পরে পুরো ক্লাস স্কুলে না হওয়ার জন্য কাউন্সিল থেকে ইনকাম ফ্রম আদার সোর্সেসটা সিলেবাসের বাইরে থাকার জন্য কিন্তু হাউস প্রপার্টি থেকে 10 নম্বরের দুটো অঙ্কের সলিউশন করতে দিয়েছিল অল্টারনেটিভলি। কিন্তু এই 2024-এ কিন্তু তোমাদের হাউস প্রপার্টি থেকে 10 নম্বরের কিন্তু একটাই অঙ্ক থাকবে এবং সেই অঙ্কটার সাথে অরে কিন্তু একটা থিওরির প্রশ্ন থাকবে। এবং কোন থিওরির প্রশ্নটা তোমরা খুব ভালো করে দেখে যাবে, অলরেডি আমি আমার চ্যানেলে সাজেশনের ভিডিওটা বলে দিয়েছি, সেই প্রশ্নটা খুব ভালো করে দেখে যাবে। ওই প্রশ্নটাই কিন্তু থিওরিতে 10 নম্বরের অঙ্কের অরে কিন্তু ওই থিওরিতে প্রশ্নটাই আসবে। তো তাহলে চলো, মানে এরকম বোঝার কোনো দরকার নেই যে 2024-এ কিন্তু হাউস প্রপার্টি 10 নম্বরের যেটা অঙ্কের সাথে অঙ্কের অর থাকবে, অঙ্কের সাথে অঙ্ক অর থাকবে না, অঙ্কের সাথে থিওরি অর থাকবে। তাহলে 4 নম্বরের জন্য যে হাউস প্রপার্টির ছোট যে অঙ্কটা আছে, সেই অঙ্কটা তো আমার অনেক কিছু জায়গা আছে, প্রত্যেকটা স্টেপ খুব ভালো করে বুঝতে হবে। দেখো কি বলছে, আমি দেখো আমি লিখে রেখেছি 2022 এবং মাথার উপরে লিখে রেখেছি কম্পিউটেশন অফ গ্রস অ্যানুয়াল ভ্যালু অফ সি মানে সি এরটা 4 নম্বরের প্রশ্নে সি এর দাগটা, যেটা গ্রস অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেশন করতে বলেছে অফ সি এ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার। অঙ্কের ক্ষেত্রে অ্যাসেসমেন্ট ইয়ার প্রিভিয়াস ইয়ার অঙ্কটার ক্ষেত্রে বলে দেওয়া নেই বলে আমি অ্যাসেসমেন্ট ইয়ার বলে ড্যাশ দিয়ে দিয়েছি, কমা দিয়ে রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার বলে ড্যাশ দিয়ে রেখেছি। কিন্তু তোমাদের যদি প্রশ্নপত্রে অ্যাসেসমেন্ট ইয়ার বা প্রিভিয়াস ইয়ার যদি কথাটা মানে সালটা যদি দেওয়া থাকে, তাহলে অবশ্যই কিন্তু এখানে ওই লেখাটা লিখতে ভুলবেন। এবং তারপরে একটা সিঙ্গেল দাগ টেনে এদিকে দুটো অ্যামাউন্টের কলম চলে আসবে। ছোট হাউস প্রপার্টির অঙ্ক মানে 4 নম্বরের অঙ্কগুলো করার জন্য, মানে যেটা গ্রস অ্যানুয়াল ভ্যালু বা নেট অ্যানুয়াল ভ্যালু এই পর্যন্ত ক্যালকুলেশন করতে দেবে। কিন্তু যেটা হাউস প্রপার্টির বড় অঙ্ক 10 নম্বরের যে অঙ্কটা থাকবে, সেটা কিন্তু অ্যামাউন্টের ঘর তোমরা 3টে কেটে নেবে। এবং 3টে কাটার পরে যে কিভাবে প্রবলেমটা করবো আমি সেটা 5 নম্বরের অঙ্কটা সলিউশনের মাধ্যমে আজকের এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো 3 নম্বরে যেটা গ্রস অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেশন করতে দিয়েছিল হাউস প্রপার্টি থেকে, দুটো বাড়ি দিয়ে দিয়েছিল, একটা হাউস নাম্বার 1, একটা হাউস নাম্বার 2। হাউস নাম্বার 1টা ইন কলকাতা বলেছে এবং হাউস নাম্বার 2টা অ্যাট দুর্গাপুর বলেছে। এবং হাউ ইউজ ফর দুটো বাড়ি লেট আউটের ক্ষেত্রে বলে দেওয়া ছিল। মিউনিসিপাল ভ্যালু প্রথম বাড়িটার ক্ষেত্রে ছিল 1 লক্ষ টাকা, সেকেন্ড বাড়িটার ক্ষেত্রে ছিল 60,000 টাকা। ফেয়ার রেন্ট প্রথম বাড়িটার ক্ষেত্রে ছিল 1,20,000 টাকা এবং সেকেন্ড বাড়িটার ক্ষেত্রে ছিল 70,000 টাকা। অ্যানুয়াল রেন্ট প্রথম বাড়িটা বা ফার্স্ট হাউসের ক্ষেত্রে ছিল 1,32,000 বা 1,32,000 টাকা এবং সেকেন্ড বাড়িটার ক্ষেত্রে ছিল 90,000 বা 90,000 টাকা। এবং ভ্যাকেন্সি পিরিয়ড ফার্স্ট বাড়িটা মানে কলকাতার বাড়িটার ক্ষেত্রে ছিল 2 মান্থস এবং সেকেন্ড বাড়িটা মানে দুর্গাপুরের বাড়িটার ক্ষেত্রে ছিল 1 মান্থ। নিচে লেখা আছে ক্যালকুলেট দ্য গ্রস অ্যানুয়াল ভ্যালু অফ 2 হাউসেস। এবার দেখো তোমাদের মধ্যে প্রথম বাড়িটা কলকাতায় অবস্থিত, প্রথম বাড়িটা কলকাতায় অবস্থিত, তাহলে প্রত্যেকটা বাড়ি ধরে ধরে আমাদের করতে হবে। এই ধরনের অঙ্ক তোমাদের 2024-এও আসবে। ঠিক এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে তোমরা কি করবে না, প্রথমে হাউস নাম্বার 1 বলে হাউসটা কোথায় অবস্থিত সেটা লিখে দেবে। তাহলে প্রথমের ক্যালকুলেশনটা কিভাবে হবে না, লিখবো হাউস নাম্বার 1 প্রথম বাড়িটা যেটা কোথায় না সেটা জায়গাটার নামটা আমরা লিখে দেবো কলকাতা বলে, লিখে আমরা দাগ দিয়ে দিলাম, কলন দিয়ে দাগ দিয়ে দেবো। ঠিক এইভাবে তোমাদের ক্ষেত্রে তোমরা প্রশ্নপত্র পেয়ে বাড়িটা প্রথম বাড়িটা লিখে এবং বাড়িটা কোথায় সেটা ব্র্যাকেটে লিখে দিয়ে এবার দাগ টেনে দেবে। তারপরে স্টেপ 1 করে লিখতে হবে, তারপরে স্টেপ 1, তারপরে হচ্ছে আমাদের স্টেপ 1। এই হচ্ছে আমাদের ফরম্যাটটা আছে। এইবার আমাদের ক্যালকুলেশনটা করে দেখাতে হবে প্রথম বাড়িটার ক্ষেত্রে। দেখো প্রথম বাড়িটার ক্ষেত্রে মিউনিসিপাল ভ্যালু বলে রুপিস বলে লেখা আছে 1 লক্ষ টাকা। বাড়িটা কলকাতায় অবস্থিত। যে কথাটা আমি এখন বলছি এই কথাটা খুব ভালো করে মন দিয়ে শুনে নাও, কারণ এই ধরনের
প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে 2024, আগামী দিনে 2025, 2026 সবেতেই আসবে। কি করবে না করবে, আমাদের একটা ইনকাম ফ্রম হাউস প্রপার্টির একটা রুল আছে যে মেট্রোপলিটন সিটি, যেটা ক্যালকাটা, মুম্বাই, দিল্লি এবং চেন্নাই, এই চারটে মেট্রোপলিটন সিটিতে যদি বাড়ি থাকে তাহলে মিউনিসিপালিটি কি করে, তাদের পৌর কর বা পৌর মূল্য বা মিউনিসিপাল ভ্যালুটা ক্যালকুলেশন করার সময় অলরেডি একটা রিপেয়ার এবং ওয়াটার এবং সোয়ারেজ হিসেবে একটা টাকা কেটে নেয়। যদি ওয়াটার সোয়ারেজ যদি আলাদা করে যদি কিছু বলে দেওয়া না থাকে, তাহলে কি করে, মিউনিসিপ্যালিটি কি করে না, এই চারটে বাড়ি রিপেয়ার এবং মেনটেন্যান্সের জন্য 10% কেটে নিয়ে 90%-এ মানে নেট মিউনিসিপাল ভ্যালুতে বাড়িটার ফিগার দেওয়া থাকে, সাধারণত দেওয়া থাকে, এবং সেটাকে আমাদের গ্রস মিউনিসিপাল ভ্যালুতে নিয়ে যেতে হয়। কারণ নেট মিউনিসিপাল ভ্যালু দিয়ে ইনকাম ফ্রম হাউস প্রপার্টির ক্যালকুলেশন করার সময় নেট মিউনিসিপাল ভ্যালু দিয়ে স্টেপ 1 ক্যালকুলেশন করা যায় না, মানে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বার করা যায় না। রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বার করতে গেলে এই চারটে শহরে কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই থাকতে গেলে গ্রস মিউনিসিপাল ভ্যালু দিয়ে আমাদের স্টেপ 1 বা রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বার করতে হয়, এটাই রুলস। কিন্তু এই প্রবলেমটার ক্ষেত্রে ব্যাকেটে কখনো, যেটা 1 লক্ষ টাকা দেওয়া আছে, 1 লক্ষ টাকা কখনো বলে দেওয়া নেই ব্যাকেটে যে এই ভ্যালুটা নেট ভ্যালুতে আছে না গ্রস ভ্যালুতে আছে। আমরা জানি না যে মিউনিসিপাল ভ্যালু যেটা দেওয়া আছে এই ভ্যালুটা গ্রস ভ্যালুতে আছে না নেট ভ্যালুতে আছে। এই ধরনের প্রবলেম কিন্তু তোমাদের এই 2024 এর ক্ষেত্রেও আসতে পারে। ফলে তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন আসতে পারে, তাহলে এটাকে আমরা কি করব, এটাকে আমরা নেট ধরে নিয়ে এটাকে গ্রসে নিয়ে যাব, না অলরেডি এটা গ্রসে আছে এইভাবে ক্যালকুলেশন করব। দেখো, যদি এই ব্র্যাকেটের মধ্যে যদি নেট বলে দিত তাহলে নো ডাউট আমাদের এটাকে গ্রসে নিয়ে যেতে হতো, 10/9 দিয়ে আমাকে, মানে 10/9 দিয়ে আমাকে ক্যালকুলেশন করে আমাকে ওই নেট মিউনিসিপাল ভ্যালুটাকে গ্রস মিউনিসিপাল ভ্যালুতে নিয়ে যেতে হতো যদি ব্র্যাকেটে নেট কথাটা দেয়া থাকে। কিন্তু এই প্রবলেমটার ক্ষেত্রে আমার বলে দেওয়া নেই এটা নেটে আছে না গ্রসে আছে। ফলে আমরা কি করতে পারি, আমরা দুটো ওয়েতে যেতে পারি। হয় আমরা ধরে নিতে পারি যে এটা এই ফিগারটা নেট ভ্যালুতে দেওয়া আছে, সেটা আমরা ধরে নেব, ধরে নিয়ে অঙ্কের শেষে নোটে লিখে নেব যে হাউস নাম্বার 1টা যেহেতু কলকাতায় অবস্থিত, ফলে আমরা ধরে নিচ্ছি যে এই মিউনিসিপাল ভ্যালুটা নেট ভ্যালুতে দেওয়া আছে, ফলে আমরা এটাকে গ্রসে নিয়ে গেলাম। আর কেউ যদি মনে করো, তোমাদের কোনো ছাত্র বা ছাত্রী যদি মনে করো যে না আমি সেটা ধরবো না, যেহেতু এখানে নেট বলে কিছু বলে দেওয়া নেই, ফলে আমি ধরে নিচ্ছি এটা গ্রসে আছে, ফলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের নোট লিখে দিতে হবে নিচে যে ইন কেস অফ, মানে যেহেতু আমার এটা হাউস নাম্বার 1, যেহেতু এটা বলে দেওয়া নেই যে এটা নেট ভ্যালুতে আছে, ফলে আমি ধরে নিলাম এটা গ্রস ভ্যালুতে আছে। জাস্ট এই নোটটা অঙ্কের শেষে লিখে দিয়ে যদি তোমরা তোমাদের মতন করে নেট ধরে নিয়ে বা গ্রস ধরে নিয়ে যাই ক্যালকুলেশন করো না কেন, তোমাদের একটা নম্বরও কাটা যাবে না। দুজনের মধ্যে সেই ছাত্র বা ছাত্রী যারা নেট ধরে নিয়ে গ্রসে নিয়ে গেছে বা এই ফিগারটাকে গ্রসে রেখেছে, সেই সব ছাত্রছাত্রীদের দুরকম, সেই সকল ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই নাম্বারটা কোনোভাবেই কাটা যাবে না। ফলে এটা একদম তোমাদের মধ্যে ভুল ধারণা আছে যে কলকাতা থাকা মানেই সেটাকে আমি নিয়ে যাব। হ্যাঁ, অবশ্যই নিয়ে যাব যদি আমার অঙ্কে বলে দেওয়া থাকে এটা ব্র্যাকেটে যেটা নেটে করা আছে, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে কিছু বলে দেওয়া নেই। ফলে আমরা অনুমান করে নিতে পারি বা ধরে নিতে পারি, আমরা দুটোই ধরতে পারি। আমরা যে একটা জিনিসই ধরবো তার কোনো মানে নেই, আমরা দুটো জিনিসই ধরবো। ফলে যেহেতু দেখো আমি এই অঙ্কটার ক্ষেত্রে কি করছি, আমি মিউনিসিপাল ভ্যালুটাকে গ্রস মিউনিসিপাল ভ্যালু ধরে নিচ্ছি। মানে ধরো আমি লিখছি এখানে গ্রস মিউনিসিপাল ভ্যালু, গ্রস মিউনিসিপাল ভ্যালু, গ্রস মিউনিসিপাল ভ্যালু বলে আমি কি করলাম, এই যে 1 লক্ষ টাকাকে 1 লক্ষ টাকাকে গুণ করে দিলাম 10 দিয়ে, ভাগ করে দিলাম 9 দিয়ে, তাহলে আমাদের কত হবে এইটা ক্যালকুলেশন করে আমি এখানে যে ফিগারটা আসবে সেই ফিগারটা এখানে বসে নিই, তারপরে ফেয়ার রেট করে স্ট্যান্ডার্ড রেটে যাচ্ছি। কিন্তু কেউ যদি মনে করো যে এখানে গ্রস মিউনিসিপাল ভ্যালু লিখে এইখানে ডাইরেক্ট 1 লক্ষ টাকা লিখে দেবে, তাদেরটাও রাইট। কিন্তু দুটোর ক্ষেত্রেই অঙ্কের শেষে নিচে নোট লিখে দিতে হবে, যেটা আমি অঙ্কটার শেষে একদম নিচে নোটটা তোমাদের লিখে দেখিয়ে দেবো যে এই লেখাটা তোমাদের লিখতে হবে যে ইন কেস অফ প্রথম বাড়িটার ক্ষেত্রে, হাউস নাম্বার 1 এর ক্ষেত্রে, বাড়িটা যেহেতু কলকাতায় অবস্থিত সেহেতু আমরা ধরে নিচ্ছি যে এই ভ্যালুটা নেট মিউনিসিপাল ভ্যালুতে দেওয়া আছে, ফলে আমরা গ্রস ধরে নিচ্ছি। বা যারা ধরবে না তারা কি লিখবে না যে আমি হাউস নাম্বার 1 কলকাতায় অবস্থিত, ফলে যেহেতু অঙ্কে প্রবলেমে বলে দেওয়া নেই যে এটা নেট ভ্যালু দেওয়া আছে, ফলে আমি ধরে নিচ্ছি এটাই গ্রস মিউনিসিপাল ভ্যালু। এই দুটো কথা যে যেরকম ধরে নিয়ে করলে লিখলে কোনো প্রশ্ন কিন্তু, মানে অ্যান্সার যিনি পরীক্ষক, যিনি তোমাদের খাতাটা দেখবেন, যে মাস্টারমশাই বা দিদিমণি,
তিনি কিন্তু নাম্বার দিতে বাধ্য থাকবে। ঠিক আছে, তাহলে এইভাবে ক্যালকুলেশনটা করে আমি তোমাদের এই প্রপার ওয়েতে ক্যালকুলেশনটা চলো দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখি 1,00,000 টাকাকে 10 দিয়ে গুণ করে 9 দিয়ে ভাগ করলে কত হচ্ছে না, ইন্টু 10 ডিভাইডেড বাই 9, 1,11,111 টাকা। এই 1,11,111 টাকাটা হচ্ছে তোমার গ্রস মিউনিসিপাল ভ্যালু, 1,11,111 টাকা। এটা বেরিয়ে গেল আমাদের গ্রস মিউনিসিপাল ভ্যালু। তো আমি নোটে লিখবো, এই অঙ্কটার ক্ষেত্রে নোটের নিচে কি লিখবো না, হাউস নাম্বার 1টা কলকাতায় অবস্থিত বলে সেহেতু আমরা, তোমরা এটা বাংলাতেও লিখতে পারো, কেউ ইংলিশ, যারা বেঙ্গলি ভার্সনে আছো তারা বাংলাতেও লিখতে পারো, যারা ইংলিশ ভার্সনে আছে তারা ইংলিশও লিখতে পারো। আমি বলে দিচ্ছি কতটা কি লিখবে না, আমি যেহেতু বাড়িটা প্রথম বাড়িটা কলকাতায় অবস্থিত সেহেতু ধরে নিচ্ছি যে মিউনিসিপাল ভ্যালুটা প্রবলেমে দেওয়া আছে সেটা নেট মিউনিসিপাল ভ্যালু তো দেওয়া আছে, ফলে আমরা ক্যালকুলেশন করার গ্রস অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেশন করার সময় ওটাকে আমরা নেট গ্রসে নিয়ে চলে গেলাম, বা অঙ্কটা গ্রস অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেশন করার সময় আমরা মিউনিসিপাল ভ্যালুটাকে গ্রসে নিয়ে গেলাম, ধরে নিচ্ছি আমরা ওটা নেটে দেওয়া আছে। এবং যারা ওই 1,00,000 টাকা ফিগারটাকে এখানে লিখবে তারা কি লিখবে, যেহেতু অঙ্কে বলে দেওয়া নেই প্রথম বাড়িটার ক্ষেত্রে, বাড়িটা কলকাতাতে অবস্থিত হওয়া সত্ত্বেও বাড়িটার ক্ষেত্রে যেহেতু প্রবলেমে বলে দেওয়া নেই এটা নেট মিউনিসিপাল ভ্যালু দেওয়া আছে, ফলে আমরা ধরে নিচ্ছি যে মিউনিসিপাল ভ্যালুটা দেওয়া আছে সেই মিউনিসিপাল ভ্যালুটা গ্রস মিউনিসিপাল ভ্যালুতে দেওয়া আছে, আমরা এটা ধরে নিচ্ছি বা অনুমান করে নিচ্ছি। এই কথাটা লাইনে লিখে দিলে যে যেরকম ভাবে তোমরা করবে না করবে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে চলো এরপরে আমরা কি দেখবো, ফেয়ার রেন্ট। তাহলে ফেয়ার রেন্টটা লিখে ফেলি। ফেয়ার রেন্ট বলেছে কত, 1,20,000 বা 1,20,000। তাহলে ফেয়ার রেন্ট 1,20,000। তাহলে এবার লেখাটা কি লিখতে হবে না, হুইচ এভার ইজ হায়ার, it will be taken as reasonable expected rent under section 23(1)(a), under section 23(1)(a, subject to maximum of standard rent, subject to maximum of standard rent, that is রুপিস। অঙ্কটার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড রেন্ট কত বলে দিয়েছে না, অঙ্কটার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড রেন্ট দেওয়া হয়নি, তাহলে দ্যাট ইজ রুপিস নিয়ে। তাহলে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট আমার কত ধরে নিচ্ছি আমি, এই দুটোর মধ্যে যেটা বড় 1,20,000 টাকা, 1,20,000 টাকা। তাহলে দেখো গ্রস মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেন্টের মধ্যে যেটা বড় সেটা আমাদের রিজনেবল এক্সপেক্টেড রেন্টে চলে গেল, যেহেতু স্ট্যান্ডার্ড রেন্টটা আমাদের নেই এই প্রবলেমের ক্ষেত্রে। এবার কেউ ধরো এখানে 1,00,000 টাকা ধরে করেছে, বা কেউ ধরো আমি যেটাতে এই অঙ্কটাতে 1,11,111 টাকা ধরে করেছি মিউনিসিপাল ভ্যালুটাকে, দুটোর ক্ষেত্রে কিন্তু কোনো এফেক্টই পড়ছে না আমার, যেহেতু ফেয়ার রেন্টটা বড়, ফেয়ার রেন্টে আমার রিজনেবল এক্সপেক্টেড রেন্ট চলে গেল। ফলে 2022 এর ক্ষেত্রে যেসব ছাত্রছাত্রীরা তোমার হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছে, যে সে কেউ কোনো ছাত্র যদি সেটা লিখে যদি স্টেপটা লেখা থাকে আমার কিন্তু কোনো সমস্যা হবে না। ফলে এই জায়গাগুলো নিয়ে একদম ঘাবড়াবে না, ভয় পাবে না, বেসিক নলেজটা একদম ক্লিয়ার রাখো। এই জায়গাগুলো প্রত্যেকটা স্টেপ সেইভাবে বসিয়ে আসবে। এই ধরনের অঙ্কে 4-এর 4 এবং পুরো হাউস প্রপার্টিতে 10-এর 10, মানে পুরো 14 মার্কসই হাউস প্রপার্টি থেকে তুলে নেওয়া যায়। তাহলে চলো এরপরে আমরা কি লিখবো, স্টেপ 2। তাহলে স্টেপ 2 বলে আমরা কি লিখবো এখানে না, আমাদের এখানে কি বলে দেওয়া আছে দেখো, অ্যানুয়াল রেন্ট বলে দেওয়া আছে এবং নিচে একটা ভ্যাকেন্সি পিরিয়ড বলে দেওয়া আছে 2 মান্থস। এই অ্যানুয়াল রেন্ট মানে বার্ষিক ভাড়া, অনেকের ক্ষেত্রে অনেকে এই ভ্যাকেন্সি আছে, অনেকে এটা কি মনে করে যে অ্যানুয়াল রেন্ট যেটা দেওয়া আছে এই রেন্টটা ভ্যাকেন্সি পিরিয়ড 2 মান্থস দেওয়া থাকার ফলে কি হচ্ছে না, ভ্যাকেন্সি এই ভাড়াটা 10 মাসের ভাড়া দেওয়া আছে, মানে 12 মাস থেকে 2 মাসের বাদ দিয়ে বাকি 10 মাসের ভাড়া দেওয়া আছে, এটাকে আমরা 12 মাসে নিয়ে যাবো না, দ্যাট ইজ দ্য অ্যানুয়াল রেন্ট। আর যদি এখানে অ্যানুয়াল রেন্টের বদলে যদি বলা থাকতো রেন্ট রিসিভড,
তাহলে কিন্তু ওই 2 মাসের ভাড়া বাদ দিয়ে ভাড়াটিয়ার কাছ থেকে মালিক 10 মাসের ভাড়া ক্যালকুলেশন করেছে। আর যেটা অ্যানুয়াল রেন্ট বা বার্ষিক ভাড়া বলে দেবে, সেই বার্ষিক ভাড়া দিয়ে কিন্তু আমাদের স্টেপ 2 বা এবং স্টেপ 3 ক্যালকুলেশন করতে হবে। ওইটাকে কিন্তু আর আমাদের ইয়েতে নিয়ে যেতে হবে না, 12 মাসে দেওয়া যেতে পারবে, মানে ভ্যাকেন্সি পিরিয়ডে যে অ্যাডজাস্টমেন্টটা যেটা করতে হয়, মানে যতগুলো মাসের আছে সেগুলোকে সেটা দিয়ে ভাগ করে আমাকে 12 মাস দিয়ে গুণ করতে হয়, সেই জায়গাগুলো কিন্তু করার প্রয়োজন পড়বে না। ফলে রেন্ট রিসিভড আর অ্যানুয়াল রেন্টের মধ্যে ডিফারেন্সটা কি, সেই ডিফারেন্সটা কিন্তু খুব খুব ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার রাখো, যাতে এই এই একদম পরীক্ষার আগে আগে পরীক্ষার হলে যেন একদম তোমাদের প্রবলেম না হয়। তাহলে রেন্ট, অ্যানুয়াল রেন্ট, অ্যানুয়াল রেন্ট, অ্যানুয়াল রেন্ট কত বলে দিয়েছে না, অ্যানুয়াল রেন্ট বলে দিয়েছে আমাদের 1,32,000 টাকা। তাহলে 1,32,000, 1,32,000, এই 1,32,000। এবার স্টেপ 3, স্টেপ 3, স্টেপ 3 তে আমরা কি লিখবো না, হুইচ এভার ইজ হায়ার, হুইচ এভার ইজ হায়ার computed in step 1 and step 2। তাহলে এই দুটোর মধ্যে, এই স্টেপ 1 এবং স্টেপ 2 তে যে দুটো ক্যালকুলেশন করা হয়েছে, এই ক্যালকুলেশনের মধ্যে একটা আছে 1,20,000, একটা আছে 1,32,000। এই দুটো ফিগারের মধ্যে কোন ফিগারটা বড়? 1,32,000। সেই 1,32,000টা আমার এখানে চলে আসবে, 1,32,000। এইবার স্টেপ 4-এ আমাদের কি করতে হবে? স্টেপ 4-এ লেস লস ডিউ টু ভ্যাকেন্সি। এবার লস ডিউ টু ভ্যাকেন্সি আমাদের বার করে নিতে হবে অ্যানুয়াল রেন্টের উপর, অ্যানুয়াল রেন্ট বা বার্ষিক ভাড়ার উপরে, এই 1,32,000 টাকার উপরে। তাহলে 1,32,000 টাকার উপরে 2 মাসের ভাড়া ভাড়াটিয়া দেয়, বা সরি ভ্যাকেন্সি ছিল, ভাড়াটিয়া দেয়নি না, বা এটা খালি ছিল, ওই সময় ভাড়াটিয়া ছিল না। 2 মাস, 12 বছর, 12 মাসের মধ্যে 2 মাস বাড়িটা ফাঁকা ছিল, কারণ সেই সময় কোনো ভাড়াটিয়া ছিল না। দ্যাট ইজ দ্য ভ্যাকেন্সি পিরিয়ড। এই 2 মাসের ভাড়াটাকে বাদ দিতে হবে। তাহলে বার্ষিক ভাড়া হচ্ছে 1,32,000 টাকা, বা অ্যানুয়াল রেন্ট হচ্ছে 1,32,000 টাকা। সেই 1,32,000 টাকাটা হচ্ছে 12 মাসের ভাড়া, সেটাকে সেখান থেকে 2 মাসের ভাড়া বার করে নিতে হবে। তাহলে ইন্টু 2/12, 2/12। তাহলে 1,32,000 এর 2/12 করলে আমি বেরিয়ে যাবে 1,32,000 ডিভাইডেড বাই 12 ইন্টু 2 করলে হচ্ছে 22,000। সেই 22,000টা এখানে আমরা লিখব, 22,000 টাকা, 22,000। তাহলে 1,32,000 থেকে আমাদের 1,32,000 থেকে আমাদের 22,000, 22,000 টাকা বাদ দিলে হচ্ছে 1,10,000, 1,10,000। এই 1,10,000টা আমার সেকেন্ড কলমে আমরা লিখবো। এইটাই হয়ে যাচ্ছে প্রথম বাড়িটা বা ফার্স্ট হাউসের ক্ষেত্রে গ্রস অ্যানুয়াল ভ্যালু। তাহলে এই সোজাসুজি আমরা লিখে দেবো গ্রস অ্যানুয়াল ভ্যালু। এই ফিগারটা হচ্ছে আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু। তাহলে এইভাবে কিন্তু ক্যালকুলেশনটা করতে হবে কলকাতার থাকলে, এবং অঙ্কটা সবার শেষে নোটটা লিখে দিতে হবে। নোটটা কি লিখবে তোমার সেটা আমি বলে দিলাম। এই নোটটা যারা বাংলায় চাইছো তারা বাংলায় লিখে দেবে, এবং যারা ওটাকে ইংলিশে লিখতে চাইছো তারা সেই ইংলিশে সেই নোটটা লিখে দেবে। তাহলেই কিন্তু আমার এই জায়গাটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, তাহলে চলো হাউস নাম্বার 2 যেটা দুর্গাপুরে অবস্থিত সেটা ক্যালকুলেশনটা করে দেখায়। এই জায়গাটা মুছে দিয়ে তারপরে পার্টটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো এবার দুর্গাপুরের যে বাড়িটা আছে, মানে সেকেন্ড হাউসটা যেটা দুর্গাপুরে আছে, সেই বাড়িটার ক্যালকুলেশন করবো। দেখো আমি লিখে রেখেছি হাউস নাম্বার 2 দুর্গাপুর বলে স্টেপ 1 লেখা আছে। তাহলে এখানে আমরা লিখবি, এখানে আমার গ্রস বা নেটের কোনো বিষয়টা এখানে আসবে না। মিউনিসিপাল ভ্যালু যেরকম দেওয়া আছে 60,000, সেটাই আমরা লিখবো। তাহলে মিউনিসিপাল ভ্যালু বলেছে কত? 60,000, এবং তারপরে আমাদের ফেয়ার রেন্ট বলে দিয়েছে 70,000 বা 70,000। তাহলে লিখি ফেয়ার রেন্ট 70,000। এই প্রবলেমটার এইটার ক্ষেত্রেও কিন্তু আমার কোনো স্ট্যান্ডার্ড রেন্ট বলে দেওয়া নেই। তাহলে অবভিয়াসলি আমরা ঠিক সেভাবে লিখবো যে কি হুইচ এভার ইজ হায়ার
it will be taken as reasonable expected rent under section 23(1)(a) subject to maximum of standard rent that is rupees nil বলে স্ট্যান্ডার্ড রেন্ট এই দুটো 60,000 আর 70,000 এর মধ্যে আমার যেটা বড় হবে সেই ফিগারটা আমরা লিখে দেবো। তাহলে 60,000 আর 70,000 এর মধ্যে বড় হচ্ছে কোনটা? 70,000। তো 70,000 এখানে লিখে দিচ্ছি 70,000। এরপরে আমরা কি লিখবো, যেহেতু এই ক্ষেত্রে আমাদের অ্যানুয়াল রেন্টের জায়গায় অ্যানুয়াল রেন্টই বলে দেওয়া আছে, রেন্ট রিসিপ্ট বলে দেওয়া নেই। তাহলে চলো এবার স্টেপ 2 বলে আমরা কি লিখবো? স্টেপ 2 বলে লিখবো অ্যানুয়াল রেন্ট। তাহলে স্টেপ 2 বলে কলম দিয়ে লিখবো অ্যানুয়াল রেন্ট। অ্যানুয়াল রেন্ট কত বলে দিয়েছে? এই সেকেন্ড বাইটার ক্ষেত্রে অ্যানুয়াল রেন্ট বলে দিয়েছে 90,000। তাহলে সেই 90,000টা এখানে লিখতে হবে এবং এই দুটোর মধ্যে যেটা বড় সেটা আমাদের কোথায় আসবে? স্টেপ 3 তে আসবে। তাহলে কি লিখতে হবে? whichever is higher computed in step 1 and step 2। তাহলে 70,000 90,000 এর মধ্যে কোন ফিগারটা বড়? 90,000। তাহলে 90,000 আমার এখানে চলে এলো স্টেপ 3 তে। এবং এর থেকে 1 মান্থের ভ্যাকেন্সি আছে, সেই 1 মান্থের ভ্যাকেন্সিটা বাদ দিতে হবে। তাহলে স্টেপ 4 এ যাবে কি? loss due to vacancy বলে আমরা এখানে দেখিয়ে দেবো না এই 90,000 এর সাথে 90,000 এর উপরে আমার 1/12 করতে হবে। 90,000 এর উপরে 1/12 করতে হবে। তাহলে দেখে নি 90,000 এর কে 12 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? ডিভাইডেড বাই 12। 90,000 কে ডিভাইডেড বাই 12 করলে হচ্ছে আমাদের 7,500 7,500। তাহলে 7,500টা আমার এখানে লিখতে হবে। 90,000 থেকে 7,500 যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের ফিগার বেরোচ্ছে 82,500। এই 82,500টা হচ্ছে আমাদের 82,500টা হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু। এইটা হচ্ছে আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু 82,500। একদম সিম্পল। তাহলে এইভাবে কিন্তু তোমাদের এই ধরনের 4 নম্বরের জন্য একটা হাউস প্রপার্টি প্রবলেম দেবে। একটা 4 নম্বরে আমাদের ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস এর উপরে একটা থিওরির প্রশ্ন থাকবে এবং আরেকটা 4 নম্বরে কম্পালসারি তোমাদের একটা ইনকাম ফ্রম আদার সোর্সেস এর উপরে প্রবলেম থাকবে। তাহলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টির উপরে এই শুধু গ্রস অ্যানুয়াল ভ্যালু বা নেট অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেশন করার ক্ষেত্রে দুটো বাড়িয়ে দিয়ে ঠিক এইভাবে তোমরা করে আসবে 4-এর 4 পাবে। প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা বিষয় খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে রাখো, কোনো অসুবিধা হবে না পরীক্ষা হলে করতে। তাহলে চলো এরপরে ফার্স্ট 10 নম্বরের যে প্রবলেমটা আছে, মানে 5-এর দাগে যে প্রবলেমটা আছে, যেটা বলেছে রাজীব সাহা is the owner of 2 houses at Durgapur, the details of which for the previous year 2019 and 2020 are as under বলে এই প্রবলেমটা হাউস নাম্বার 1 হাউস নাম্বার 2 প্রথম বাড়িটা টেন্যান্ট বিজনেসের জন্য এবং সেকেন্ড বাড়িটা ওন রেসিডেন্সের জন্য দেওয়া আছে। চলো এই প্রবলেমের সলিউশনটা ঠিক এইরকমই প্রবলেম আসবে তোমাদের এই 2024-এ। তার সাথে কোন জায়গাটায় কিছু অ্যাড হতে পারে কিছু অ্যাড হতে পারে না সেই জায়গাটা এই প্রবলেমটা সলিউশনের মাধ্যমে তোমাদের বলে দিচ্ছি যে এক্সট্রা কি দিতে পারে এই 2024-এর ইয়ারে তোমাদের উচ্চ মাধ্যমিক। ঠিক আছে, তাহলে চলো এই জায়গাটা মুছে দিয়ে চলো এই প্রবলেমটা তোমাদের দেখিয়ে দিই। ভিডিওটা একটু বড়ই হবে, কিছু কারণ আমি একটাই ভিডিও রাখলাম, একটা ভিডিওর মধ্যে থেকে তোমার পুরো বিষয়টা জেনে নেবে।
তাহলে চলো এবার 5 নম্বর যে প্রবলেমটা আছে আমাদের হাউস প্রপার্টি 10 নম্বরের 10 × 1 10 করে লেখা আছে। এই প্রথম যে প্রবলেমটা রাজীব সাহা বলে এসএসসির নাম লেখা আছে, কি বলছে না, অঙ্কটা একবার পড়ে নিচ্ছি। রাজীব সাহা ইজ দ্য ওনার অফ 2 হাউসেস at Durgapur, the details of which for the previous year 2019 and 2020 are as under, মানে প্রিভিয়াস ইয়ারটা বলে দিয়েছে 2019-20, তাহলে দেখো আমি মাথার উপরে লিখে রেখেছি কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ রাজীব সাহা, কমা দিয়ে এ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2021 রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 19-20, এই লেখাটা লিখে নিতে হবে। এবং দুটো বাড়ি কিন্তু দুর্গাপুরে, ফার্স্ট হাউস দেওয়া আছে, সেকেন্ড হাউস দেওয়া আছে, ইউজড ফর, প্রথম বাড়িটা বলে দিচ্ছে টেনেন্ট বিজনেস, মানে টেনেন্টের বিজনেস পারপাস লেখা আছে, তার মানে অবভিয়াসলি সেটা লেট আউট, কেননা বাড়ির মালিক ভাড়াটিয়াকে যখন ভাড়া দিয়ে দিচ্ছে টেনেন্ট এবং সেটা রেসিডেন্সিয়াল পারপাস ব্যবহার করুক বা বিজনেস পারপাস ব্যবহার করুক, সেটা কিন্তু বাড়ির মালিকের মানে ওনার অফ দ্য হাউসের ক্ষেত্রে কিন্তু সেটা লেট আউট হিসেবে ধরা হবে। এবং সেকেন্ড হাউসটা বলে দিচ্ছে ওন রেসিডেন্ট, মানে রাজীব শাহ নিজে সেকেন্ড হাউসে বসবাস করে। দেখো মিউনিসিপাল ভ্যালু বলে দেওয়া আছে 1,50,000 ফার্স্ট হাউসের ক্ষেত্রে, ফেয়ার রেন্ট দেওয়া আছে 1,80,000, স্ট্যান্ডার্ড রেন্ট দেওয়া আছে 1,60,000, অ্যানুয়াল রেন্ট, এখানেও অ্যানুয়াল রেন্ট দেওয়া আছে 2,40,000 এবং ভ্যাকেন্সি পিরিয়ড দেওয়া আছে 2 মান্থস। মিউনিসিপাল ট্যাক্স রেট বলে দিয়েছে at the rate of 10% এবং ইন্টারেস্ট অন লোন দেওয়া আছে 35,500। এবং হাউস নাম্বার 2 এর ক্ষেত্রে সমস্ত বিষয়টা 1,20,000, আমাদের যদিও ওটা কাজে লাগবে না, কিন্তু তবু 1,20,000, 1,44,000 হচ্ছে ফেয়ার রেট, 1,30,000 স্ট্যান্ডার্ড রেট এবং মিউনিসিপাল ট্যাক্স রেট বলে দেওয়া আছে at the rate of 10% এবং ইন্টারেস্ট অন লোনটা দেওয়া আছে 44,000, যেটা আমাদের বিবেচ্য হবে। নিচে লেখা আছে লোন টেকেন ফর কনস্ট্রাকশন অফ হাউস প্রপার্টি, এবং দুটো বাড়ির ক্ষেত্রে লোনটা টেকেন করা হচ্ছে কনস্ট্রাকশন করার জন্য বাড়িটা। কম্পিউট ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এইখানে আমি অঙ্কটা করতে করতে তোমাদের বলে দিচ্ছি যে 2024 এর ক্ষেত্রে কোন কোন জায়গাটায় এক্সট্রা কিছু আসতে পারে। তাহলে চলো ফার্স্ট ক্ষেত্রে আমি অঙ্কটা যেটা স্টেপ দেখাবো, প্রথমে হাউস হাউস 1 বলে লিখবো, হাউস নাম্বার 1 বলে, এখানে আর দুর্গাপুর বলে আর কলকাতা বলে কিছু আলাদা করে লিখলাম না, কারণ এই বাড়িটা দুটো বাড়ি যেহেতু দুর্গাপুরে, সেই দুর্গাপুর লিখলেও হলো, না লিখলেও হলো, না লিখলেও কোনো অসুবিধা নেই। তাহলে মিউনিসিপাল ভ্যালু অ্যাজ ইট ইজ আমরা লিখবো, মিউনিসিপাল ভ্যালু একদম প্রত্যেকটা স্টেপ দেখে নিও। মিউনিসিপাল ভ্যালু বলে দিয়েছে আমাদের কত, 1,50,000, তাহলে 1,50,000 ফার্স্ট কলমে লেখা হবে 1,50,000। সেকেন্ড হচ্ছে ফেয়ার রেন্ট, তাহলে ফেয়ার রেন্ট লিখে ফেলি, ফেয়ার রেন্ট বলে দিয়েছে কত, 1,80,000। এবার এখান থেকে আবার রিজনেবল এক্সপেক্টেড, তাহলে হুইচ এভার ইজ হায়ার কমা it will be taken as reasonable expected rent under section 23(1)(a, comma subject to maximum of standard rent। স্ট্যান্ডার্ড রেট যেটা কত বলেছে রুপিস, না স্ট্যান্ডার্ড রেট বলে দিয়েছে 1,60,000, যেটা ভেতরে লেখা হলো। এবার এই মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেন্টের মধ্যে যে ফিগারটা বড়, অবভিয়াসলি 1,80,000 ফেয়ার রেন্টের ফিগারটা বড়, কিন্তু আবার স্ট্যান্ডার্ড রেন্টের সাথে এই 1,80,000 মধ্যে যেটা ছোট, মানে যেটা লেস, তাহলে কোনটা লেস হবে না 1,60,000। তাহলে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট হচ্ছে আমাদের 1,60,000। এবার চলে আমরা করবো কি স্টেপ 2। তাহলে স্টেপ 2 তে এবার কি আছে, ও সরি এখানে আমি স্টেপ 1টা লেখা হয়নি, যাক এখানে লিখে দিচ্ছি স্টেপ 1 বলে কথাটা লিখতে হবে, তারপরে চলে আসবে স্টেপ 2। তাহলে অ্যানুয়াল রেন্ট বলে দিয়েছে এই অঙ্কটার ক্ষেত্রে 2,40,000। এইখানে যেটা তোমাদের আমাদের বলার থাকে 2024 এর এই জায়গাটা
চেঞ্জ করতে পারে। মানে কিরকম চেঞ্জ করতে পারে, অ্যানুয়াল রেন্টের বদলে রেন্ট রিসিপ্ট দিতে পারে। রেন্ট রিসিপ্ট দিয়ে, যেমন ভ্যাকেন্সি পিরিয়ড 2 মান্থস আছে, তাহলে রেন্ট রিসিপ্ট দিয়ে থাকলে তাহলে সেই রেন্ট রিসিপ্টটা কিন্তু 10 মান্থসের থাকবে। তাহলে সেটাকে 10 দিয়ে ভাগ করে অ্যানুয়াল রেন্ট বার করার সময় তাহলে কি করতে হবে, সেই ফিগারটাকে 10 দিয়ে ডিভাইড করে 12 দিয়ে গুণ করে আমাকে টোটাল বার্ষিক ভাড়া বা অ্যানুয়াল রেন্টে নিয়ে যেতে হবে। যদি এটার অ্যানুয়াল রেন্টের বদলে যদি রেন্ট রিসিপ্ট দেওয়া থাকতো তাহলে এই ক্যালকুলেশনটা করে নিতে হতো, কিন্তু এখানে অ্যানুয়াল রেন্ট বলা আছে বলে এই 2,40,000 2,40,000 টাকাটা পুরোপুরি চলে আসবে। যদি 2024 এর ক্ষেত্রে এই বিষয়টাকে চেঞ্জ করতে পারে, বলে চেঞ্জ হলে কি হবে সেটা তোমার ব্যাপারটা বুঝে নিলে। এবং আরো একটা জিনিস এখানে থাকতে পারে, সেটা হচ্ছে আনরিয়ালাইজড রেন্ট। আনরিয়ালাইজড রেন্ট যদি কিছু থেকে থাকে, আনরিয়ালাইজড রেন্ট যদি বলে কোনো ফিগার যদি দেওয়া থাকে, তাহলে আনরিয়ালাইজড রেন্টটা কি হবে না, অ্যানুয়াল রেন্টের থেকে বাদ দিতে হবে। অ্যানুয়াল রেন্ট মানে রেন্ট রিসিপ্ট দেওয়া থাকলো, ভ্যাকেন্সি পিরিয়ড দেওয়া থাকলো, আনরিয়ালাইজড রেন্ট দেওয়া থাকলো, তাহলে কিন্তু আনরিয়ালাইজড রেন্টটা রেন্ট রিসিপ্ট থেকে বাদ যাবে না। আনরিয়ালাইজড রেন্টটাকে অ্যানুয়াল রেন্টে কনভার্ট করে নিতে হবে। কনভার্ট করে নেওয়া মানে ভ্যাকেন্সি পিরিয়ড, ভ্যাকেন্সির যে বিষয়টা আছে সেটাকে অ্যাড করে নিতে হবে, করে নিয়ে তারপরে সেখান থেকে আমাদের আনরিয়ালাইজড রেন্টটা বাদ দিতে হবে। ফলে এই জায়গাগুলোকে একটু কনসেপ্ট ক্লিয়ার রেখো। আমি আমার চ্যানেলে এই ধরনের আনরিয়ালাইজড রেন্ট দিয়ে আমি অলরেডি প্রবলেমের সলিউশন করে দেখানো আছে প্লেলিস্টের মধ্যে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টির প্লেলিস্টে। ইনকাম ফ্রম হাউস প্রপার্টির প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু ওই আনরিয়ালাইজড রেন্টের ট্রিটমেন্টটা কিন্তু ভালো করে বুঝে নিও, ঠিক আছে? তাহলে এখানে অ্যানুয়াল রেন্ট হচ্ছে 2,40,000, তাহলে 2,40,000 আমি এখানে লিখে নিলাম, 2,40,000। এবার হবে স্টেপ 3। স্টেপ 3, স্টেপ 3 তে আমাদের কি হবে, হুইচ এভার ইজ হায়ার, whichever is higher computed in step 1 and step 2। তাহলে এই 1,60,000 আর 2,40,000 এর মধ্যে আমাদের কোন ফিগারটা হায়ার না 2,40,000, সেই 2,40,000 টা চলে এলো আমার স্টেপ 3 তে। স্টেপ 3 তে চলে এলো 2,40,000। এবার স্টেপ 4। এবার স্টেপ 4 এ আমরা ভ্যাকেন্সি পিরিয়ডের জন্য লেসটা বার করব। তাহলে লেস লস ডিউ টু ভ্যাকেন্সি। লস ডিউ টু ভ্যাকেন্সি বলে কি আসবে না, এই 2,40,000 বা 2,40,000 যেটা আমাদের অ্যানুয়াল রেন্ট, সেই অ্যানুয়াল রেন্টের উপরে আমার 2 মান্থসের ভাড়াটা বাদ যাবে। তাহলে ধরো এইখানে অঙ্কটা তোমাদের 2024 এ যদি চেঞ্জ করে দিয়ে বলে যে এটা আমাদের রেন্ট রিসিপ্ট আছে, তাহলে তো আমরা স্টেপ 2 তে ওটাকে বার্ষিক ভাড়া বা অ্যানুয়াল রেন্টে নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার পরে যখন আমরা এখানে লেস ডিউ টু ভ্যাকেন্সি করবো, তাহলে সেই ফিগারটার উপরে করবো, মানে অ্যানুয়াল রেন্টের উপরে করবো, রেন্ট রিসিপ্টের উপরে আমরা করবো না। কিন্তু অ্যানুয়াল রেন্টটাকে যেটা আমরা বার করলাম, রেন্ট রিসিপ্টকে 12 মাস দিয়ে গুণ করে যত মাসে বলা থাকবে, সেই ফিগারটার উপরে আমি লস ডিউ টু ভ্যাকেন্সি বার করবো। তাহলে এই ধরনের প্রবলেম অলরেডি করে দেখানো আছে। আবার আজকের এই ভিডিওতে বলে দিলাম, যদি এই ধরনের চেঞ্জ আমার 2024 এর ক্ষেত্রে আসে, তাহলে এই জায়গাগুলো একটু প্রপার ওয়েতে করবে। আর নাহলে এই সেম এই প্যাটার্নটা যদি থাকে, তাহলে এই প্যাটার্নটাতে বিষয়টা মিটে যাবে। তাহলে 2,40,000 এর উপর 2 মাসের ভাড়া আমার বাদ দিতে হবে, যেহেতু 2 মান্থস আমাদের লস ডিউ টু ভ্যাকেন্সি বলেছে। তাহলে 2 মান্থস লস ডিউ টু ভ্যাকেন্সি হলে আমাদের 2,40,000 বা 2,40,000 এর ইন্টু 2 ডিভাইডেড বাই 12 করলে হচ্ছে 40,000। সেই 40,000টা আমরা এখানে লিখলাম, 40,000 বের হচ্ছে, 40,000 এখানে লিখলাম। তাহলে এই 2,40,000 থেকে 40,000 বাদ দিলে হচ্ছে 2 লাখ। এই 2 লাখটা হচ্ছে আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু। গ্রস অ্যানুয়াল ভ্যালু, গ্রস অ্যানুয়াল ভ্যালু বেরিয়ে গেল আমাদের 2 লাখ। ঠিক আছে, তাহলে এরপর আমাদের কি করতে হবে না, মিউনিসিপাল ট্যাক্স বাদ দিতে হবে। তাহলে আমাদের নেট অ্যানুয়াল ভ্যালু পেয়ে যাবে, সেখান থেকে আমাদের ডিডাকশন বাদ দিতে হবে। তাহলে চলো এই জায়গাটা মুছে নিয়ে পরের পার্টটা তোমাদের চলো দেখিয়ে দিচ্ছি। লিখবো লেস মিউনিসিপাল ট্যাক্স। তাহলে লেস মিউনিসিপাল ট্যাক্সটা লিখে নিই, লেস মিউনিসিপাল ট্যাক্স। এই মিউনিসিপাল ট্যাক্সটা আমাদের কিসের উপরে হবে, মিউনিসিপাল ভ্যালুর উপরে। মিউনিসিপাল ভ্যালু কত না, আমার এখানে তোমাদের একটা কথা বলে রাখি, যদি এই বাড়িটা মানে আমাদের 4টে মেট্রোপলিটন সিটির মধ্যে যদি থাকতো, মানে কলকাতা, দিল্লি, চেন্নাই এবং মুম্বাইয়ের মধ্যে যদি বাড়িটা বলা থাকতো, এবং এই মিউনিসিপাল ভ্যালুটা যদি ব্র্যাকেটের নেট বলা থাকতো, তাহলে আমরা কি করতাম, স্টেপ 1 সেই নেট মিউনিসিপাল ভ্যালুটাকে আমরা গ্রস মিউনিসিপাল ভ্যালুতে নিয়ে যেতাম ইন্টু 10/9 করে।
করে নিয়ে আমরা রিজনেবল এক্সপেক্টেড রেন্ট করে আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু আমরা ক্যালকুলেশন করতাম, নেট অ্যানুয়াল ভ্যালু এই গ্রস অ্যানুয়াল ভ্যালু পর্যন্ত আমরা সেই স্টেপটার দিকে আসলাম, যেটা ছোট অঙ্কের ক্ষেত্রে আমি তোমাদের দেখালাম। কিন্তু যখন ওটার আবার যখন মিউনিসিপাল ট্যাক্স রেট বলে দেবে, মানে মিউনিসিপাল ট্যাক্সের কোনো ফিগার বলে দেবে না, সেই মিউনিসিপাল ট্যাক্সের রেটটা তখন তোমরা কোন মিউনিসিপাল ভ্যালুর উপরে করবে না, নেট মিউনিসিপাল ভ্যালুর উপরে করবে। গ্রস মিউনিসিপাল ভ্যালুর উপরে কিন্তু মিউনিসিপাল ট্যাক্সের যদি রেট দেওয়া থাকে তাহলে মিউনিসিপাল ট্যাক্সের রেটটা কিন্তু তখন নেট মিউনিসিপাল ভ্যালুর উপরে হবে, গ্রস মিউনিসিপাল ভ্যালুর উপরে হবে না। এই জায়গাটা খুব ভালো করে তোমরা খেয়াল রাখবে। তাহলে এখানে আমার মিউনিসিপাল ভ্যালু কোনটা, এটা অ্যাজ ইউজুয়াল এটা দুর্গাপুরের বাড়ি, ফলে এখানে মিউনিসিপাল ভ্যালু 1,50,000, তাহলে 1,50,000 এর উপরেই আমার এখানে ক্যালকুলেশন হবে 1,50,000 এর উপরে 10%, তাহলে 1,50,000 10% হচ্ছে 15,000। আর আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু বেরিয়েছিল 2 লক্ষ টাকা, তাহলে 2 লক্ষ টাকা থেকে আমাদের 15,000 আমাদের বাদ দিতে হবে। এবং যদি 2024 এর ক্ষেত্রে এরকম বলে দেওয়া থাকে যে এই মিউনিসিপাল ট্যাক্সটা বলে দিল বা সার্টেন একটা মিউনিসিপাল ট্যাক্সের অ্যামাউন্ট বলে দিল, এবং তারপরে নিচে অ্যাডিশনাল ইনফরমেশনে বা ওইখানে অঙ্কের মধ্যে যদি বলে দেওয়া থাকে যে এত পার্সেন্ট বা এত ফিগার ওই ট্যাক্সের মধ্যে থেকে টিন্যান্ট পেড করে দিয়েছে, তাহলে কিন্তু সেই মিউনিসিপাল ট্যাক্সের টোটাল যে অ্যামাউন্টটা বেরোবে সেখান থেকে টিন্যান্ট যে টাকাটা মিউনিসিপাল ট্যাক্স হিসেবে দিয়েছে সেই টাকাটা কিন্তু বাদ দিয়ে যাবে। কারণ আমাদের রুলসে বলা আছে মিউনিসিপাল ট্যাক্স তখনই ছাড়যোগ্য বা লেস হবে বা ডিডাকশন হবে যখন বাড়ির ওনার বা বাড়ির মালিক বা ওনার অফ দ্য হাউস যখন নিজে মিউনিসিপাল ট্যাক্সটা পেমেন্ট করবে। ফলে যদি টিন্যান্ট কিছুটা পোর্শন দিয়ে থাকে তাহলে টিন্যান্টের পোর্শনটা কিন্তু বাদ হয়ে যাবে। তাহলে এই 2 লক্ষ থেকে আমাদের 15,000 বাদ দিলে হচ্ছে কত না 1,85,000, তাহলে 1,85,000 যেটা আমাদের বেরোবে 1,85,000, এই 1,85,000 হচ্ছে আমাদের নেট অ্যানুয়াল ভ্যালু, নেট অ্যানুয়াল ভ্যালু, নেট অ্যানুয়াল ভ্যালু বেরিয়ে গেল 1,85,000। সেকশন 24, তাহলে লেস ডিডাকশন আন্ডার সেকশন 24 বলে কোলন দিয়ে আন্ডারলাইন করে দেবো, দিয়ে 1 বলে স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 24A বলে কি হবে না 30% অফ নেট অ্যানুয়াল ভ্যালু বা ন্যাব, নেট অ্যানুয়াল ভ্যালু বা শর্ট ফর্মে আমরা ন্যাব লিখে দিয়ে ব্র্যাকেটে আমাদের লিখতে হবে নেট অ্যানুয়াল ভ্যালু কত না 1,85,000, এই 1,85,000 এর উপরে 30% ইন্টু 30%। তাহলে দেখে নিই 1,85,000 এর উপরে 30% কত হচ্ছে, ইন্টু 30% করলে হচ্ছে 55,500। তাহলে সেটা ফার্স্ট কলামে লিখবো 55,500, আর 2 বলে লিখবো ইন্টারেস্ট অন লোন যেটা আন্ডার সেকশন 24B, এবং সেটা কত বলে দিয়েছে আমাদের প্রবলেমে বলে দিয়েছে কত 35,500, 35,500। তাহলে সেই 35,500টা আমরা ফার্স্ট কলামে লিখে বা এই দুটো ফিগারকে যোগ করে প্লাস করে আমরা একেবারে সেকেন্ড কলামে নিয়ে যাব। তাহলে টোটাল হচ্ছে 91,000, সেই 91,000টা আমরা এখানে সেকেন্ড কলামে লিখলাম। এইবার এই ফিগারটা থেকে এই ফিগারটা আমাদের লেস করতে হবে, তাহলে 1,85,000 থেকে 91 মাইনাস করলে হচ্ছে 94,000, এই 94,000টা চলে যাবে আমাদের একেবারে থার্ড কলামে, 94,000 পজিটিভ ফিগার। এই সোজাসুজি আমাদের লিখতে হবে ইনকাম ফ্রম হাউস নাম্বার 1 বলে কমপ্লিট করে দিতে হবে। এই 94,000 বেরিয়ে গেল। এবার চলো সেলফ অকুপাইড এর পোর্শনটা, তাহলে সেটা কি লিখতে হবে হাউস নাম্বার 2 বলে স্টার্টিং এ লিখতে হবে নেট অ্যানুয়াল ভ্যালু আন্ডার সেকশন 23(2)A। 23(2) এই সেকশনগুলো ধারাগুলো লিখতে কিন্তু তোমরা একদমই ভুলো না, বলে কি লিখতে হবে সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে নীল লিখতে হবে, লেস ডিডাকশন আন্ডার সেকশন 24
বলে কলম দিয়ে আন্ডারলাইন করে শুধুমাত্র আসবে আমার কি ইন্টারেস্ট অন লোন, যেটা আন্ডার সেকশন 24B। তার আন্ডারে এ বলে আসবে অ্যাকচুয়াল ইন্টারেস্ট পেড, যেটা প্রবলেমে বলে দিয়েছে। আমি যেটা বললাম অঙ্কটা পড়ার সময় এটা আমাদের বিবেচ্য হবে কোনটা না 44,000, সেই 44,000 আমার ফার্স্ট কলমে লিখতে হবে 44,000 এবং বি বলে লিখতে হবে ম্যাক্সিমাম ডিডাকশন, ম্যাক্সিমাম ডিডাকশন না ম্যাক্সিমাম লিমিট লিখতে হবে কত না, যেহেতু বাড়িটার লোনটা টেকেন ফর কনস্ট্রাকশন অফ হাউস প্রপার্টি, মানে কনস্ট্রাকশনের জন্য যদি আমার লোনটা টেকেন করা হয় তাহলে সেই প্রপার্টি বাড়ির ক্ষেত্রে ম্যাক্সিমাম লিমিটটা হচ্ছে 2 লাখ। এবং যদি রিপেয়ার রিনিউয়াল রিনোভেশনের জন্য যদি লোনটা নেওয়া হয়ে থাকে, রিপেয়ারের জন্য যদি লোনটা নেওয়া হয়ে থাকে, সেই পারপাসে যদি লোনটা নেওয়া থাকে তাহলে ম্যাক্সিমাম লিমিট হচ্ছে আমাদের 30,000। এই জায়গাগুলো কিন্তু একদম লিখতে ভুলবে না। তাহলে কনস্ট্রাকশন পারপাস 2 লাখ, তাহলে 44,000 আর 2 লাখের মধ্যে কি হবে এখানে লিখতে হবে হুইচ এভার ইজ লেস বা লোয়ার, it will allowed as deduction, তাহলে এই দুটো ফিগারের মধ্যে কোন ফিগারটা ছোট ফিগার, লোয়ার ফিগার না 44,000, সেই 44,000টা আমার সেকেন্ড কলমে চলে যাবে -44,000 বলে, তাহলে এই নীল থেকে -44,000 লেস করলে আমাদের কত হবে না -44,000, সেই -44,000টা আমার চলে যাবে থার্ড কলমে। এই -44,000টা সরাসরি আমাদের লিখতে হবে ইনকাম ফ্রম হাউস নাম্বার 2 বলে এটা লিখে দিতে হবে এই 44,000। এবার এই 94 এর সাথে এই 44,000টাকে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। এটা প্লাস ফিগারে আছে এবং এটা মাইনাস ফিগারে আছে। তাহলে আমাদের যেটা 94,000 যেটা আমার আছে সেখান থেকে আমাদের 44 বাদ দিলে হচ্ছে মাইনাস করলে হচ্ছে আমাদের 50,000। এই 50,000টা হচ্ছে আমাদের ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, সেটা আমাদের এখানে লিখতে হবে 50,000 বলে দাগ দিয়ে এই সরাসরি লিখতে হবে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, বলে আমাদের লিখতে হবে এখানে হাউস নাম্বার 1+2, এই জিনিসটা আমাদের 50,000 এইভাবে আমাদের বেরিয়ে গেল অ্যান্সারটা। তাহলে এই পদ্ধতিতে কিন্তু আমাদের 2022-তে যেরকম এসেছিল 2024-ও কিন্তু এরকমই আসবে, তো কারণ 2023-তে এই ধরনেরই অ্যাডজাস্টমেন্ট দিয়েছিল, এইভাবে করে আমাদের হাউস প্রপার্টি এসেছিল। তো কোন জায়গাটা এক্সট্রা থাকতে পারে, কোন জায়গাটা বাদ দিতে পারে, কি কি এক্সট্রা বিষয়গুলো আসতে পারে, এই পুরো ভিডিওটা চলাকালীন আমি সেই অঙ্কটা করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সেই জায়গাগুলো বলে দিয়েছি। আমার চ্যানেলে আমি অলরেডি এই ধরনের সলিউশন ইনকাম ফ্রম হাউস প্রপার্টি তোমাদের প্লেলিস্টের মধ্যে আমার অলরেডি 13টা ভিডিও অলরেডি করে দেওয়া আছে। সেই প্লেলিস্টের লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ফলে যারা এখনো পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার করতে পারোনি একদম থেকে ইন্ট্রোডাকশন থেকে, তারা পুরোটা তোমরা সেটা দেখে নিও, ঠিক আছে? তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে। যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবে না, প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে। যারা ফার্স্ট টাইম দেখলে আমার এই ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে, যদি কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে থাকে তাহলে, এবং ভবিষ্যতে কমার্স রিলেটেড যদি আরও সবকিছু পেতে চাও তাহলে কি করতে হবে না, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে একদমই ভুলবে না। তোমাদের পরীক্ষা প্রায় দোরগোড়ায় চলে এসেছে। আমি দেখি অ্যাকাউন্টেন্সির উপর আমি কমেন্টে পেয়েছি, আমি দেখছি অ্যাকাউন্টেন্সির উপরে আরও যে বিষয়টা তোমরা চেয়েছো সেখান থেকে আমি কোনটা নিয়ে যদি কিছু মানে আপলোড করতে পারি পরীক্ষার আগে, বিশেষ করে অ্যাকাউন্টেন্সি পরীক্ষার আগে আমি চেষ্টা করবো সেটা করার। আমি তারপরে তোমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদের এর সঙ্গে বিষয়গুলো চালু করবো, ঠিক আছে? তো আজকে পর্যন্তই থাক, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা প্রত্যেকে মন দিয়ে কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাও, কারণ পরীক্ষা একদম দরকারে চলে এসেছে, ঠিক আছে? তোমরা প্রত্যেকে খুব ভালো থাকো।